সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরও একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি অনার্স ভিত্তিক ক্লাসে। বরাবরের মতোই প্রেজেন্টেশন রয়েছে, আমি মুন্সি আলী। আজকের আপনাদের আমাদের আলোচ্য বিষয় হলো সেই বিখ্যাত একটি গল্প, বাংলা সাহিত্যের কালজয়ী কয়েকটি গল্পের মধ্যে অন্যতম প্রধান একটি গল্প হলো বিলাসী। আমি এই গল্পটিকে আজকে আলোচনা করব। তবে এই গল্পের মূলভাব পর্যালোচনা বা মূলভাব বিশ্লেষণ করার আগে আমরা একটু লেখক পরিচিতি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। অর্থাৎ আমাদের এই ক্লাসটি দুটি পর্বে আমরা একটু বিভক্ত করব। তো প্রথম অংশে আমাদের থাকবে লেখক পরিচিতি প্লাস সম্যক ধারণা কি বিলাসী গল্প সম্পর্কে। তো এই বিলাসী গল্পটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের সবচেয়ে ফেমাস কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একটু খেয়াল করে দেখুন, আমি বলছিলাম চট্টোপাধ্যায় বানানে কিন্তু এইরকম কিন্তু টয়েটো আছে, এর মানে হলো ট যোগ ট। আমরা কিন্তু চট্টোপাধ্যায় বানান লিখতে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ভুল করে। আমি একটু আন্ডারলাইন করে দিলাম, এটা এইভাবে মার্ক করে দিলাম। তারা লেখার সময় এইরকম লেখে, টয় রোফলা লেখে, যেরকম মনে করে তারা চট্টগ্রাম, আসলে কিন্তু চট্ট না, উচ্চারণ হলো চট্ট, টয়ে ট। ঠিক তারা চট্টোপাধ্যায়টা এরকম ভুল করে। তাহলে আজ থেকে আমরা কিন্তু দুটোই আর ভুল করবো না, না চট্টগ্রাম না চট্টোপাধ্যায়, দুটি আমরা বলবো কি চট্টোপাধ্যায় এবং চট্টগ্রাম। এই কারণে বলা, বাংলা একাডেমি বলেছে কবি এবং লেখকদের নামের বানান ভুল করা যাবে না, এবং যদি ভুল করেন তাহলে কি, এবং এই বিষয়টা যদি আপনার পরীক্ষার খাতায় কোনো পরীক্ষকের কাছে ধরা পড়ে তাহলে কিন্তু আপনার কপালে খারাপই আছে। দ্যাট মিনস আপনাকে আন্ডার এস্টিমেট করবে, বলবে যে এই ছেলে কিংবা এই মেয়ে পড়াশোনাই করে নাই, সারা জীবন ফাঁকিঝুঁকি করেছে এবং দেখে দেখে লিখেছে। ফলে এখন থেকে কি হয়ে যান, সাবধান হয়ে যান। তো বলছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। বাংলা সাহিত্যের সবচেয়ে ফেমাস, ধরুন বর্তমান সময়ের, যদিও প্রয়াত হয়ে গেছে, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একজন কথা সাহিত্যিক হলেন, উপন্যাসিক হলেন কে, হুমায়ুন আহমেদ। এই রিসেন্টলি তিনি প্রয়াত হয়েছেন। আমাদের কাছে কিন্তু হুমায়ুন আহমেদ মানে সেরা একজন রাইটার বাংলা সাহিত্যের জন্য। কিন্তু আপনি যদি জনপ্রিয়তার দিক থেকে আপনি যদি তুলনা করেন, জনপ্রিয়তা ধরুন হুমায়ুন আহমেদ ধরুন, আপনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ধরুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধরুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ধরুন, হ্যাঁ, এরকম রবীন্দ্রনাথ ঠাকুর সহ আপনি সবাইকে যদি আপনি মানে ক্যাটাগরি করতে চান যে জনপ্রিয়তার দিক দিয়ে কে সেরা, তাহলে কিন্তু চোখ বুঝে আপনি কিন্তু টিকচিহ্ন দিতে পারেন। কাকে টিকচিহ্ন দিবেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। সে এত বেশি জনপ্রিয় যে আপনাদের মনে আছে কিনা যে আসিফ আকবরের যখন বাংলাদেশে যখন তার প্রথম অপ্রিয়া যখন ক্যাসেটটি বের হয়, তখন কিন্তু প্রায় কোটিরও বেশি তার কিন্তু ক্যাসেট বিক্রি হয়ে গিয়েছিল। আপনাদের মনে আছে কিনা? তো ওই সময় যদিও ফেসবুক ইউটিউব এতটা সরব ছিল না, যদি থাকতো তাহলে কিন্তু সে পৃথিবীর মধ্যে সে মার্কিং করে ফেলতে পারতো। এটা হচ্ছে আমার ধারণা। ভিডিও মানে অডিওর যুগে সে পেরেছে, যদি ভিডিও এবং ইউটিউব থাকতো কিন্তু আরও সে করতে পারতো। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি, তখন মানে ইউটিউবে ছিল না, ফেসবুকে ছিল না, টুইটারও ছিল না, ইনস্টাগ্রামও ছিল না, মানে হোয়াটসঅ্যাপও ছিল না, ভাইবারও ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু ওই সময়ে যখন তার দেবদাসটা যখন প্রথম বের হয়, এই দেবদাস উপন্যাসটি প্রায় মানে লাখখানেকের উপর তখন কপি বিক্রি হয়েছে। আপনি চিন্তা করে দেখুন, বাংলাদেশে হুমায়ুন আহমেদের বইমেলাতে সর্বোচ্চ বিক্রি হয় 10,000, আর সেখানে মানে ওই সময়ে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বই লাখখানেকের উপরে বিক্রি হয়ে গেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কোথায় হুমায়ুন আহমেদ। আর যদি কম্পেয়ার করেন আপনি যে জনপ্রিয়তার দিক দিয়ে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর অবস্থান কোথায়? শরৎচন্দ্র হলো পর্বত বা পাহাড়ের চূড়া, আর রবীন্দ্রনাথ হলো সমতল। এটি হলো জনপ্রিয়তার। আর মৌলিকতার প্রশ্ন কিন্তু ভিন্ন, ওইটা কিন্তু মানে ক্যাটাগরাইজ করা যাবে না, এক একজনের কাছে এক এক রকম। আমি কিন্তু বলতে পারবো না যে মৌলিকতার দিক দিয়ে শরৎচন্দ্র উপরে রবীন্দ্রনাথ দিচ্ছে, এতে কিন্তু বলা যাবে না। বা এটাও বলা যাবে না যে রবীন্দ্রনাথ ঠাকুর উপরে শরৎচন্দ্র নিচে, এটা কিন্তু বলা যাবে না। ব্যক্তিভেদে এটা কিন্তু মূল্যায়নটা ভিন্ন হয়। আমার কাছে একটা বই যেরকম রাখবে আপনার কাছে সেরকম নাও লাগতে পারে।
বা আপনার কাছে যে বইটা ভালো লাগবে সেটা আমার কাছে নাও লাগতে পারে। সুতরাং ব্যক্তিভেদে ভ্যারি করে মূল্যায়নটা। তো যাই হোক, আমি জনপ্রিয়তার দিক দিয়ে আমি কথা বললাম। এই জনপ্রিয় কথা সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন কত সালে? 1876 সালের কত? 15 সেপ্টেম্বর 1876 সালে। আপনার একটু পয়েন্ট আউট করতে পারেন কত সালে? 1876 সালে কত সেপ্টেম্বর? 15 সেপ্টেম্বর। কোথায় জন্মগ্রহণ করেছেন? ওই যে পশ্চিমবঙ্গের কোন জেলায়? আপনাদের নিশ্চয়ই মনে আছে, হুগলি জেলার, পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। আমি শুধু গ্রামের নামটা দিচ্ছি, দেবানন্দপুর গ্রাম। একজন মানে কীর্তিমান মানুষ কিন্তু একটা গ্রামের নামকে মহিমান্বিত করতে পারে। আপনারা জানেন যে গোপালগঞ্জ জেলা, মানে এটি কিন্তু অনায়াসে বলা যায়, কিংবা আমরা কিন্তু অনায়াসে স্বীকারও করি যে বাংলাদেশের অন্যতম মানে সেরা একজন নেতা। শুধু বাংলাদেশ বলবো না, বিশ্বের মধ্যে আপনি সেরা সেরা নেতাদের মধ্যে যদি ক্যাটাগরি করেন তাহলে কিন্তু তার মধ্যেও কিন্তু অন্যতম প্রধান একজন হয়ে যায় কি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু যে গ্রামের জন্মগ্রহণ করেছেন, কি কোন গ্রামের কথা বলছিলাম মনে আছে? হ্যাঁ, গোপালগঞ্জ জেলার কথা বলছিলাম। সে কিন্তু মানে তার মানে কর্মগুণের কারণে কিন্তু পুরো গ্রামটাই কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে, বহির্বিশ্বে, শুধু বাংলাদেশ না বহির্বিশ্বের মধ্যে কিন্তু কি হয়ে গেছে, তার নামের সাথে সাথে তার কর্মগুণের কারণে তার গ্রামটাও কিন্তু হাইলাইটস হয়ে গেছে। ঠিক ওই যে দেবানন্দপুর গ্রামের কথা বলছি, মানে ওই গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করার কারণে, তার কর্মগুণের কারণে কিন্তু এই গ্রামটাও কিন্তু হাইলাইটস হয়ে গেছে। এটি কোথায় পড়েছে এটু একটু মনে রাখেন, পশ্চিমবঙ্গের কোথায়? হুগলি জেলার কোন গ্রামে? দেবানন্দপুর গ্রামে। তো এর পাশাপাশি আপনার কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ নোট আমি যখনই আপনারা ক্লাস করবেন তখন কিন্তু খাতা কলম সাথে নেবেন। পরীক্ষা উপযোগী বেশ কিছু প্রশ্ন আমি দিয়ে দিব, যেগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষা উপযোগী, নিশ্চিত থাকেন আপনি। এই তথ্য এবং উপাত্তগুলো যখন ক্লাস করবেন পাশাপাশি এগুলো নোট করবেন, আপনার জন্য কাজে আসবে। তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়, একটু নোট করে রাখুন। পিতার নাম কি বলছি? মতিলাল চট্টোপাধ্যায়। একটা সময় কিন্তু পিতার নাম দিয়ে কিন্তু চলতো, কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে পিতার নামের পাশাপাশি কিন্তু মাতার নামও কিন্তু কি হয়েছে? ইনক্লুড হয়েছে। 19বিংশ শতাব্দীর শুরুতেই কিন্তু মানে কি হয়েছে? মাতার নাম সংযুক্ত হয়েছে। আপনারা জানেন যে তার মাতার নাম হচ্ছে ভুবন মোহিনী দেবী। কি বলেছি? ভুবন মোহিনী দেবী। পরীক্ষার জন্য তার জন্ম তারিখটা যেরকম গুরুত্বপূর্ণ, এই নিচের দুটি তথ্য আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা জানেন যে 24 বছর বয়সে যখন সে মোটামুটি ইয়াং, মানে টকবগে তরুণ, এই 24 বছর বয়সে সে কী করেছিল? মনের ঝুঁকে সে একবার সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিল। তার মানে কি? তার মানে সে সন্ন্যাসী হয়ে গিয়েছিল, বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আপনারা জানেন যে যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করে তখন কিন্তু তাদের পরিবারের সাথে অর্থাৎ বাড়ির সাথে পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ তারা রাখতে পারে না, মোটামুটি একবারে গৃহছাড়া হয়ে যায়। কিন্তু দেখা গেল যে সে বেশি দিন কি করতে পারে নাই, এই মশার কামড় টামড় খেয়ে বেশি দিন আর এই বৈরাগ্য জীবন তার ভালো লাগেনি। তখন সে এই সন্ন্যাস ব্রতে ইস্তফা দিয়ে আবার সে কি করেছে? আবার তার পরিবারে ফিরে এসেছে এবং সে লেখালেখিতে মনোনিবেশ করেছে। তো যদি সন্ন্যাস ব্রত সে দীর্ঘদিন থাকতো, হয়তো আমরা এই লেখককে আমরা পেতাম না, এই ফেমাস লেখককে। আপনারা জানেন যে সে যখন প্রথম দিকে লেখালেখি শুরু করেছেন, খেয়াল করবেন যে সেরা, সে কিন্তু বোঝা যায়, প্রভাতেই দিনের অবস্থা কিন্তু বোঝা যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু মানে তার শুরু থেকেই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম এই লেখকের মধ্যে কিন্তু অসামান্য প্রতিভা রয়েছে। তো আপনারা জানেন যে তার একটা গল্প ছিল মন্দির, ফুটনোট করে রাখবেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। শুধু এইচএসসি
মানে এইচএসসি পরীক্ষার্থীর জন্য নয়, আপনারা যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান সেখানেও আপনাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি 2টা স্টার চিহ্ন দিলাম, আরেকটা স্টার চিহ্ন দিলাম, 3টে স্টার চিহ্ন দিলাম। মন্দির, এই মন্দির গল্পটির জন্য কি করেছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি পুরস্কার পেয়েছিল। ওই সময় এই পুরস্কারটি ছিল বাংলা সাহিত্যের জন্য একটি সেরা পুরস্কার। সেই পুরস্কারটির নাম হলো কুন্তলীন। সেরা একটি পুরস্কার, মানে 2 বাংলার মধ্যে এটি একটি সেরা পুরস্কার ছিল, কুন্তলীন পুরস্কার। তো এই কুন্তলীন পুরস্কার পাওয়ার পরে, অর্থাৎ মন্দির গল্পটি প্রকাশ হওয়ার পরে যখন সে এই পুরস্কারটি পেল, মোটামুটি এপার বাংলা ওপার বাংলা 2 বাংলাতেই মোটামুটি তার একটি জায়গা কিন্তু বেশ পাকাপোক্ত হয়ে গেল। মোটামুটি তরুণ প্রজন্ম, মানে মিডল ক্লাস এবং আপার ক্লাস সব ক্লাসের মানে রাইটাররা কিন্তু মানে তার সম্পর্কে মোটামুটি বেশ একটা স্বচ্ছ ধারণা লাভ করলো যে সে একজন ভালো মানের, ভালো গুণের এবং প্রতিভাবান একজন লেখক। তো তার সম্পর্কে বলা হয়ে থাকে সে হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। নোট করে রাখুন, কি বলা হয়ে থাকে? অপরাজেয় কথাশিল্পী। কাকে বলা হয়ে থাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। কথাশিল্পী কি? কথাশিল্পী যারা কথার বুনন করে তারাই হচ্ছে কথাশিল্পী। এটা গল্পকারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য এবং এটা উপন্যাসিকের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1923 সালের কথা বলছি। 1923 সালে তার কর্মগুণের কারণে তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে একটি কি করেন? উপাধি প্রদান করেন, মানে তাকে একটি পদক দেন। সেই পদকটির নাম হচ্ছে জগত্তারিণী। কি বলেছি? জগত্তারিণী। জগত্তারিণী স্বর্ণপদক। এবং আপনারা জানেন 1936 সালে, এটি কত সালের কথা বলছি? 1923 সালের কথা বলছি। আপনারা জানেন 1936 সালে